চুক্তি অনুযায়ী ভারত টিকা না দেয়ায় টিকা পেতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে গতকাল ঝটিকা সফরে বাংলাদেশ ঘুরে গেলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। একই দিনে কোভিড মোকাবেলায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিল না ভারত। টিকা নিয়ে কূটনীতিতে কেমন সমীকরণ এবং সেখানে কোন পথে বাংলাদেশ, এই আলোচনায় রাজখানের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং যুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনী। একটু শুরু করি আলোচনা যে গতকাল ঝটিকা সফরে প্রতিরক্ষা মন্ত্রী ঘুরে গেলেন মুন্সি ফয়েজ আহমেদ। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে মানে এই পরিস্থিতিতে কোন উদ্দেশ্যে তিনি এলেন, যখন আসলে আমরা দেখছি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, বাংলাদেশে একটা কঠোর বিধিনিষেধ চলছে। কোন উদ্দেশ্যে তিনি এলেন এবং কি করে গেলেন, কি বার্তা দিয়ে গেলেন জনাব মুন্সি ফয়েজ আহমেদ? আমি যতটুকু জানি এই সফরটা আগে থেকেই পরিকল্পিত ছিল। গত বছর নভেম্বর ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল সফরটা, তখন হতে পারে নাই। তখন ওই কোভিড বিভিন্ন ওই প্যান্ডেমিক সংক্রান্ত নানান কারণেই, নানান জটিলতার কারণেই তখন হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটা খুব জরুরি সফর বন্ধ করে রাখা তো ঠিক নয়, সেই জন্যই আমার মনে হয় যে সেই নিয়মিত যে সফর হওয়ার কথা ছিল সেটি এই সময় হলো। তো সময়টা এই সময় হওয়াটা খুব বিশেষভাবে যে আলাদা করে পরিকল্পিত তা নয়, কিন্তু আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এখন বাংলাদেশ এবং আশেপাশে নানান জায়গায় টিকা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, টিকা সম্বন্ধে নানান রকমের সংকটের প্রশ্ন আসছে। তো সেই সময় এই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক কিছু সুযোগ তৈরি করে দিচ্ছে, যে চীনের সাথে আমরা চীনের যে ভ্যাকসিন আছে, চীনের যে টিকা আছে সাইনোফার্ম, সেটা বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সেটাকে অনুমোদন করেছে জরুরি ব্যবহারের জন্য, এবং সেটা আনার ব্যবস্থা হচ্ছে। চীন প্রথমে 5 লাখ ডোজ তারা উপহার হিসেবে দেবে, তারপরে কতটুকু কি দেবে সেটা আমরা আস্তে আস্তে জানবো। আর তার চেয়েও বড় কথা, যেটা বাংলাদেশ চীনকে বলেছে, চীনের কাছে অনুরোধ করেছে যে বাংলাদেশে যাতে চীনা টিকা উৎপাদন এবং সাধারণভাবে টিকা উৎপাদনের বিষয়ে তারা যেন কারিগরি প্রযুক্তিগত সাহায্য এবং অন্যান্য সাহায্য আমাদেরকে দেয়, এবং সেটার ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। তো এটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এছাড়া এই সফরের বিশেষ অন্য দিক ছিল যেটা রুটিন, যে আমাদের দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং চীনের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা অনেক বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের যত রকমের সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয় তার একটা বড় অংশই চীন থেকে আসে, এবং চীন অত্যন্ত সহজ শর্তে এগুলো বাংলাদেশকে দিয়ে থাকে। তার ফলে বাংলাদেশের এই নির্ভরশীলতাটা অনেকদিন ধরে আছে এবং এটা চলবে অনেকদিন ধরে, এটা আমি বিশ্বাস করি। তার ফলে সেই জিনিসটাকে চলমান রাখা, সেটাকে অব্যাহত রাখা, সেই ব্যাপারে ওই সফরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এছাড়া আপনি যেটা বললেন যে অন্যান্য বিভিন্ন টিকার ব্যাপারেও আমরা অগ্রগতি করছি। রাশিয়ার স্পুটনিকের ব্যাপারে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বিভিন্ন রকমের ঐক্যমত হয়েছে, চুক্তি হচ্ছে। আর তাছাড়া রাশিয়ার প্রথমে তারা 40 লাখ ডোজ পাঠাবে আমাদের দেশে, এছাড়াও আমরা বাংলাদেশে উৎপাদন করব রাশিয়ান স্পুটনিক ভি। তো এইসব আমার মনে হয় যে সবগুলোই খুব ইতিবাচক। এছাড়াও আছে WHO এর সাথে আমাদের যে ব্যবস্থা আছে, সেটাতেও আমরা কিছু টিকা পাবো। সুতরাং টিকার যে সংকট, সেটা আমি আশা করছি যে কেটে উঠবে। একটা সমস্যা থেকে যাবে তারপরেও, যে একটা সংকট বা একটা সন্দেহ থেকে যাবে যে যারা ইতিমধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষা করছেন তাদের অনেকে দেরি হয়ে যাবে কিনা। তবে আশা করি যে বাংলাদেশ সরকার যেভাবে চেষ্টা করছে সে তাতে এই সংকটও কাটিয়ে উঠতে পারবে। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ। আপনার এই প্রশ্নটি নিয়ে আমি নিশ্চয়ই আবারও জানতে চাইবো। ডাক্তার হাবিবে মিল্লাত আছেন আমাদের সাথে, আমি নিশ্চয়ই তাকে জিজ্ঞাসা করবো। তবে তার আগে টিকা নিয়ে অগ্রগতির পর্যালোচনা জনাব শমশের মুবিন চৌধুরী, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে সফর করে গেলেন আর পররাষ্ট্রমন্ত্রী একই দিনে ভার্চুয়াল বৈঠক করছেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সাথে, যখন বাংলাদেশও সেখানে আছে। রাশিয়ার টিকা উৎপাদনের কথা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা জানলাম ঠিক উৎপাদনের জন্য চুক্তি না, আসলে টিকা নিয়ে গোপনীয়তার একটা চুক্তি হয়েছে। আপনি কিভাবে মূল্যায়ন করছেন টিকা কূটনীতির অগ্রগতিটা কেমন? ধন্যবাদ। টিকা কূটনীতি নিয়ে আপনারা গণমাধ্যমে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছেন। যখন প্রথম শোনা গেল ভারত সরকার থেকে আমরা উপহার হিসেবে
20 লক্ষ ডোজ আমরা পেলাম। বাকিটুকু তো বাণিজ্যিক চুক্তি বেক্সিমকোর সাথে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কিন্তু কূটনীতির অংশ যেটা, সেটা হচ্ছে ভারত যেটা উপহার স্বরূপ দিয়েছিল, এবং পরবর্তীতে আরো এসছে। যখন ভারতের সেনাপ্রধান বাংলাদেশে এসেছিলেন, উনিও বাংলাদেশের সেনাপ্রধানকে কিছু পরিমাণ দিয়ে গেছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে, তখনও টিকা উপহার স্বরূপ ভারত থেকে আমরা পেয়েছি। এখন যেটা বাণিজ্যিক মাধ্যমে পাওয়ার কথা, জটিলতা সেখানেই দেখা দিয়েছে, এবং সেই জটিলতা নিরসন করা বা নিষ্পত্তি করার দায়িত্ব কিন্তু আমি মনে করি সম্পূর্ণভাবে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যে সেরাম ইনস্টিটিউশন যে চুক্তিটা করেছে, এখানে বাংলাদেশের সরকারের কিন্তু তেমন দায় দায়িত্ব নাই। যেহেতু আমরা এখন একটু বিপদে পড়ে গেছি, সরকারের কাছে তার আহ্বান জানিয়েছেন সরকার আলাপ করা যায় কিনা। আমি মনে করি আরো ভালো হতো, যেটা এখন চীনের সাথে বা রাশিয়ার সাথে যে কথাগুলো হচ্ছে, যে সরকারের সাথে সরকারের কথাবার্তা হচ্ছে, সেটা যদি সেরাম ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের কথাটা হতো, তাহলে কিন্তু সরকারের দায়িত্বটা অনেক বেশি আসতো। এখন বেক্সিমকো বলছে যে তারা সরকারের উপর আহ্বান করছে যে সরকার আমাদেরকে সাহায্য করুক, এই করুক। ভারত যে টিকা দিতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা একটা। এটাকে ভারতকে সম্পূর্ণভাবে দোষারোপ করাও সম্ভব হবে না, কারণ ভারতের ভেতরে আভ্যন্তরীণ প্রয়োজনীয়তা অসম্ভব ভাবে বেড়েছে। এটা ভারতের কল্পনার বাইরে তারা বেড়ে গেছে, তারা হিমশিম খাচ্ছে। যে কারণে ভারতে অনেক রাজনৈতিক দলও জোর গলায় সরকারের কাছে আহ্বান জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে, যে তোমরা রপ্তানি বন্ধ করো, তোমরা রপ্তানি বন্ধ করো, নাহলে আমাদের নিজের চাহিদা, দেশের ভিতরে যে চাহিদা, সেটাই আমরা মেটাতে পারবো না। তো এই কারণেই এই জটিলতা দেখা দিয়েছে। চীনের সাথে আপনি যেটা বললেন ভ্যাকসিন ডিপ্লোমেসি, দেখেন ডিপ্লোমেসির থেকে বড় কথা, এটা কিন্তু একটা অসাধারণ একটা পরিস্থিতির মধ্যে আমরা সকলেই এখন অতিবাহিত করছি। অকল্পনীয় যে লক্ষ লক্ষ লোক সারা বিশ্বে মারা যাচ্ছে। এটা আমরা আক্রান্ত হয়েছি, যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে, যুক্তরাজ্য, ইউরোপ শুরু করে সকলে আক্রান্ত হয়েছে। এই অস্বাভাবিক এবং একদমই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য কোন সরকার বা কোন দেশকে দোষারোপ করে লাভ নেই। সকলের সাথে সকলের সহযোগিতা করাটা এখন প্রয়োজন। আজকে আপনি লক্ষ্য করবেন যে ভারতে কিন্তু আজকেই গত 24 ঘন্টায় অনেক দেশ থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ইউরোপীয় দেশ থেকে, ছোট ছোট দেশ, সিঙ্গাপুরও করেছে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ অক্সিজেন আজকে দিল্লিতে এসে পৌঁছেছে চীনের থেকে। এটা কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য ঘটনা। কদিন আগেও চীনের সাথে ভারতের সীমান্ত এলাকায় তীব্র দাঙ্গা ঘটেছে, যেখানে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা মারা গেছেন, চীনেরও সামরিক বাহিনীর সদস্যরা মারা গেছেন। সেখান থেকে বেরিয়ে আসে আজকে চীন সাহায্যের হাত বাড়িয়েছে ভারতের কাছে, যে অক্সিজেন সাপ্লাই করার জন্য। যুক্তরাষ্ট্র সেটা করছে। আমি মনে করি যে রাশিয়ার সাথে এবং চীনের সাথে যে আলোচনাটা এখন হচ্ছে, এটা অনেক আগেই করা উচিত ছিল। যেটা আমি আজকে একটা পত্রিকায় একটা মন্তব্য প্রতিবেদন পড়লাম, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো কোনো বিকল্প প্ল্যান নিয়ে তারা এগোয় নেই, যে ঠিক আছে এটা যদি এইভাবে হয় ভালো, না হয় তাহলে বিকল্পটা কি, এই দ্বিতীয় বিকল্পটা না হলে তৃতীয় বিকল্পটা কি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, যেটা সবসময় বলা হয়ে থাকে। এই যে আপনার একটা আইসোলেশন তাবু করা হয়েছিল 31 কোটি টাকা খরচ করে, সেটা নিয়ে অনেক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। সন্তোষজনক কোনো উত্তর কিন্তু এখনো জনগণ হয়তো পায়নি। তো এই যে প্ল্যান বির অভাবটা এখন আমরা করতে হচ্ছে, কারণ এখন আমরা সকলেই একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি। তো চীনের প্রতিরক্ষা মন্ত্রী সফরটা আমার মনে কিছুটা প্রশ্ন জাগিয়ে দিয়েছে। এই কারণে চীনের সাথে, যেটা মুন্সি ফয়েজ বললেন, মুন্সি ফয়েজ দীর্ঘদিন চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একসাথে আমরাও চীনে চাকরি করার সুযোগ হয়েছে 80-র দশকে। চীনের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা কিন্তু অনেক গভীর, দীর্ঘদিনের, ঐতিহাসিক। এটা এই ধরনের মানে অস্ত্র বা বলেন, সবকিছু সরবরাহ বলেন, প্রশিক্ষণ বলেন, অন্য কোন দেশের সাথে বাংলাদেশ কিন্তু আসলে নেই চীনের সাথে যেটা আছে। আমরা 1971 ইতিহাসের মানে কথা নিলে আমরা এখন আনলাম না,
কিন্তু সেই প্রেক্ষিতে হয়তো চীনের প্রতিরক্ষার মন্ত্রীর এই সফর, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার মন্ত্রীর সাথে ওনার কোনো বৈঠক হয়নি। এইটা আমার মনে প্রশ্ন রয়ে গেল, কারণ বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। একজন প্রতিরক্ষা মন্ত্রী আসলেন, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কোনো বৈঠক হলো না। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে তাই না, রাষ্ট্রপতির সাথে হয়েছে। রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার, কিন্তু সেটা একদমই একটা সেরেমোনিয়াল পোস্ট, কার্যকরী কোনো দায়িত্ব রাষ্ট্রপতির নেই। তো এই বিষয়টা নিয়ে হয়তো পর্যালোচনার সুযোগ রয়েছে। উনি সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন কিনা আমি জানি না। আবার উনি কিন্তু স্পষ্ট। জনাব শমশের মোবিন চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি বা আপনার মনে যে প্রশ্নটি রয়ে গেছে সেটি স্পষ্ট, কেন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক হলো না। আর যে প্রশ্নটি আপনি তুলছিলেন সেটি নিয়ে আমি আগে টিকার বিষয়টি একটু আলোচনা করি। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, জনাব শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম যেটি বলছেন যে প্ল্যান এ, প্ল্যান মানে বি, সি এগুলো ছিল না, একটা কি দূরদর্শিতার অভাব ছিল আমাদের টিকার আনবার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যখন মহামারীটি শুরু হয় গত বছর, তখন আসলে শুধু প্ল্যান নয়, আমাদের অভিজ্ঞতা ছিল না, আমরা জানতাম না কার বিরুদ্ধে যুদ্ধ করছি। এগুলো আমাদের সমস্যা শুধু আমাদের নয়, সারা পৃথিবীতে ছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু টিকার ক্ষেত্রে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে আপনি যদি, আমি প্রথমে একটু বলে নেই তারপর আপনার কথার উত্তর দিব, সেটি হচ্ছে ম্যাস ভ্যাকসিনেশন বা গণটিকা যে পৃথিবীর 6টি দেশে শুরু হয়েছে, বাংলাদেশ কিন্তু তার একটি অন্যতম। দ্বিতীয়টি হচ্ছে করোনা ম্যানেজমেন্টে বাংলাদেশ কিন্তু 20টি দেশের মতো অন্যতম একটা দেশ যারা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। বাংলাদেশের একটি নিয়ম আসলে আমাদের জানা দরকার, সেটি হচ্ছে ঔষধ প্রশাসন বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটি রয়েছে বাংলাদেশে, সেইখানে একটি আইন আছে বাংলাদেশে। সেই আইনটি হচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের টিকা বা কোনো ঔষধ আসতে হলে তাদেরকে অবশ্যই ইউএস এফডিএ অ্যাপ্রুভ হতে হবে, অথবা ইউকে, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান এবং ডব্লিউএইচও অ্যাপ্রুভ হতে হবে। মাত্র এতদিন অ্যাস্ট্রাজেনেকা শুধুমাত্র ডব্লিউএইচও অ্যাপ্রুভ ছিল, পরবর্তীতে আরেকটি যোগ হয়েছে। কিন্তু এই চীনা বা রাশিয়ান কিন্তু ডব্লিউএইচও অ্যাপ্রুভ নয়। কিন্তু দেখেন, আমরা যখন বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি, তখন কিন্তু উপদেষ্টা কমিটির পরামর্শ নিয়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু শুধু টিকা আমদানি করেননি, আমদানি করার প্ল্যান করেনি, টিকা তৈরিও করা হচ্ছে। সুতরাং আমাদের যে বাধা নিষেধটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। দ্বিতীয় আরেকটি তথ্য আপনাদের দেই, সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে আমাদের ওইখানে রুশ, বেলারুশ এবং ইউক্রেনের প্রায় 3000-এর মতো মানুষ ওইখানে কর্মরত আছেন, এবং বাংলাদেশিও আছে 1000 খানেকের মতো। ওরা কিন্তু ওই আজ থেকে প্রায় 3 মাস আগেই স্পুটনিক ভি এনে 1500 মানুষের উপর দিয়েছে, আরো দিচ্ছে, এবং রেজাল্ট খুব ভালো। সুতরাং আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধটা ছিল সেই আইনটি শিথিল করার কারণে এটি সম্ভব হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই আইনটি থাকার জন্য শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা ছাড়া আমাদের আসলে কোনো উপায় ছিল না, এটা আপনাদের বুঝতে হবে। আর অ্যাস্ট্রাজেনেকার ব্যাপার যেটি বলছেন, হ্যাঁ, এটি অবশ্যই কোনো ত্রিপক্ষীয় চুক্তি নয়, দ্বিপক্ষীয় চুক্তি। সরকার হচ্ছে গ্যারান্টর, সরকার টাকাটা দিয়েছে, কিন্তু এটা ভ্যাকসিন করে দায় দায়িত্ব। তবে আমরা যখন বিপদে পড়েছি তখন অবশ্যই সবাই মিলেই আমাদের একসাথে কাজ করতে হবে, সরকারকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আরেকটি ব্যাপার খেয়াল করে দেখেন, যে আরেকটি প্রশ্নের উত্তর আসলে জনগণ জানতে চায়, সেটি হচ্ছে যে আমরা প্রায় 70 লক্ষের 56-57 লক্ষের মতো লোক আমরা ফার্স্ট ডোজটা দিয়েছি অ্যাস্ট্রাজেনেকা, কিন্তু আমাদের হাতে কিন্তু 1,03,00,000-এর মতো আছেন। একটা বাচ্চার দিলে 1,01,00,000-2,00,000 থাকবে। অর্থাৎ আমরা কিন্তু কিছু মানুষকে, কয়েক লক্ষ মানুষকে মিস করে যাব, যাদের সেকেন্ড ডোজটা যদি এখন না আসে, সেটা যদি না পাই। এর পরিপ্রেক্ষিতে বলতে পারি যে 20 লক্ষ ডোজ আসার কথা রয়েছে আগামী মাসে, সেটা আসলে এই সমস্যার সমাধান হবে। আর যদি নাও এসে থাকে, আমাদের যে রাশিয়া থেকে যে 40 লক্ষ ভ্যাকসিন আসবে, একই টেম্পারেচার, একই টেকনোলজি, সুতরাং রাশিয়ার ভ্যাকসিনটিও সেকেন্ড ডোজ হিসেবে এই অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড পেশেন্টকে দেওয়া যাবে। যদি এতদিন পর্যন্ত বিশেষজ্ঞরা এই ব্যাপারে বলেছেন যে টিকাটি যে কোম্পানির দেওয়া হয় সেটি দিয়ে বুস্টার বা সেকেন্ড ডোজ দেওয়াটি দরকার। কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে সমস্যায় পড়ে যাই, তাহলে কিন্তু একই ধরনের টিকা দেওয়া যেতে পারে। যেমন আমরা একই ওষুধ খাই, এক এক কোম্পানির, কিন্তু যদি ডাক্তার হাবিবে মিল্লাত, এখানে যদি আরেকটু স্পষ্ট হই, যে রাশিয়ার টিকাও দেওয়া যেতে পারে, যারা অ্যাস্ট্রাজেনেকা পেয়েছে, সেকেন্ড ডোজটি পাচ্ছেন আপনি বলছেন, এই বিষয়ে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফডিএ, মানে আপনি যে সংস্থাগুলোর কথা কিছুক্ষণ আগে উল্লেখ করছেন, তাদের কোনো মতামত বা বিশ্লেষণ আছে, পর্যালোচনা আছে? আমি একটা কথা বলি, যে কিছু, আমি তো বলেছি 2টা টিকা এখন পর্যন্ত ডব্লিউএইচও এর অ্যাপ্রুভাল পেয়েছে, এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে আমেরিকান গুলো, এবং এই অ্যাস্ট্রাজেনেকাটাও।
সুতরাং আমাদের যে অ্যাপ্রুভাল পাওয়ার কথা এটা হচ্ছে, যদি আপনি দেখে থাকেন পৃথিবীর মধ্যে অনেকগুলো জার্নাল, খুবই মেডিকেল জার্নাল খুবই বিখ্যাত, তার মধ্যে ল্যান্সেট একটি। এই ল্যান্সেটেও যে প্রকাশনা হয়েছে এবং আমাদের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন, যে আপনি যদি গতকালকের মিটিংটি দেখে থাকেন, যে আমরা একই ধরনের ভ্যাকসিন অন্য ধরনের নিতে পারবো, না নিলে ভালো কিন্তু নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এটুকু তারা বলেছেন। তবে আমি যেহেতু ওই কমিটির সদস্য না, আমি যতটুকু খবর নিয়ে জেনেছি সেটুকু আপনাদের বললাম, এটা চেক করার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার হাবিব বিল্লাহ। তার মানে সন্দেহ রয়ে যাচ্ছে, সন্দেহ নিয়ে মানুষের মানে যাবে কিনা এই টিকাটা নিতে, সেই বিষয়টাও তো রয়ে গেছে। 20 লাখ মতো মানুষ আপনি বলছিলেন। হাবিব বিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও। আমি মুন্সি ফয়েজ আহমেদ, যেটি শমশের মুবিন চৌধুরী বলছিলেন ভারতকে খুব দোষারোপ করার সুযোগ নেই এখানে। আপনি আসলে এখানে কি বলবেন? ভারত চুক্তি করলো, মানে সেরাম ইনস্টিটিউশন আমাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হলো, অগ্রিম টাকাও নেওয়া হলো সেইভাবে, কিন্তু এখন আমরা ভ্যাকসিন পাচ্ছি না। এবং এটি তো শুধু সেরাম ইনস্টিটিউটের সিদ্ধান্ত না, এটি তো ভারত রপ্তানি বন্ধ করে রেখেছে। আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন মামলাও করেছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে এটার জন্য। কেমন আচরণ এটি? মানুষ চুক্তি করে, চুক্তি বিভিন্ন সময় চুক্তি রক্ষা করতে পারে না, এটাও হয়। সবসময় যে দোষ ধরে কোনো সুবিধা হবে, দোষ ধরে যদি আমাদের কোনো লাভ হতো তাহলে দোষ ধরতে যেতাম আমরা। দোষ ধরে কি আমাদের কোনো লাভ হচ্ছে? আমাদের, আমার মনে হয়, চেষ্টা চালিয়ে যেতে হবে যে যাতে আমাদের যে বিশেষ করে যেটা আমাদের শর্টফল হচ্ছে সেইটা যাতে ইমিডিয়েটলি আমরা জোগাড় করতে পারি, সেটা ভারত থেকে হোক অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি টিকা অ্যাভেলেবল আছে, সেই টিকা তারা বিভিন্ন জনকে দেবে বলছে। সুতরাং সেখান থেকে আমরা আনতে পারি কিনা সেই চেষ্টাগুলো আমাদেরকে করে যেতে হবে। কাউকে দোষ দিয়ে আমাদের কিন্তু সমস্যার সমাধান এখন করার সুযোগ নাই। পরে সুযোগ হলে আমরা তাদের সাথে পরবর্তীতে আবার কোনো চুক্তিতে যাওয়ার ব্যাপারে আরো বেশি সতর্ক হব। কিন্তু একটা জিনিস, যে প্রথম থেকে যদি আমরা আপনাদের অপশনস ওপেন রাখতে পারতাম তাহলে ভালো হতো। আগে করি না, এখন করছি, সেটা আমি মনে করি ইতিবাচক এবং সেইভাবে এগিয়ে যাওয়া। এখানে একটা জিনিসের কথা আমরা আজকের আলোচনা এখনো আনিনি, কিন্তু আমি মনে করি সেটাও গুরুত্বপূর্ণ। সেটা যে আমাদের নিজেদের কিছু সক্ষমতা আছে, আমাদের টিকা তৈরির অবকাঠামো আছে, সক্ষমতা আছে। আমাদের সায়েন্টিস্টরা কিন্তু টিকা দুটা ক্যান্ডিডেট টিকা ডেভেলপ করছিল, সেটা সম্বন্ধে আজকাল আমরা শুনছি না। আমার ধারণা, আমার মত হচ্ছে যে সরকার এবং আমাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে এগিয়ে নিয়ে আসা। দেশের মধ্যে যদি নিজেরা নিজেদের টিকা তৈরি করতে পারি, তার চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না। বাইরের টিকার উপর আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু সাথে সাথে আমাদের দেশের যে টিকার সম্ভাবনা আছে, যে ব্যবস্থাগুলো আছে, সেগুলোকে আরেকটু উন্নত করে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কিনা, সেই চেষ্টাটা আমার মনে হয় আমাদের খুব জরুরি হয়ে গেছে এখন এটা করা। জি, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আমি একটা বিরতি থেকে আসি, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই ডাক্তার হাবিব মিলাত আর একটু বলবেন, নিজেদের আমাদের সক্ষমতা কতটুকু নিজেদের টিকা এবং অন্যদের টিকা উৎপাদনে, সেটা নিয়েও আসবো। আরো অনেকগুলো প্রশ্ন তো রয়েই যাচ্ছে। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে টিকার উৎপাদন নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে। সেটিতে আসবার আগে আমি জনাব শমশের মুবিন চৌধুরী একটু এই বিষয়টা জানতে চাই। আপনি বলছিলেন যে এই মহামারীতে শত্রুভাবাপন্ন, সীমান্ত নিয়ে শত্রুভাবাপন্ন চীনও ভারতকে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে। আবার একই সাথে আমরা যেটা দেখছি যে একটা এই মহামারীতে টিকার স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছে চীনের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশগুলোতে নিয়ে, সেখানে ভারতকে বাদ দিয়ে এটা করা হচ্ছে। কিন্তু যদিও গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন ভারতকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু ভারত ছিল না সেই বৈঠকে, বা ভারত আসবে কিনা সেটিও জানা যায়নি। এটি কেমন বার্তা দিচ্ছে যে ভারতকে বাদ দিয়ে এমন একটা আয়োজনের প্রচেষ্টা কিনা? দেখেন, এখানে চীনের পক্ষ থেকে এই উদ্যোগটা এসছে। আমরা এই উদ্যোগটাকে, চীনের সাথে আমাদের তো বহুমাত্রিক সম্পর্ক, শুধু যে মানে চীন আমাদের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে চীনের একটা বিরাট ভূমিকা রয়েছে। কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে নাকি? না, শুনতে পাচ্ছি শমশের মুবিন চৌধুরী, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। এখন বলছি যে চীনের সাথে তো আমাদের বহুমাত্রিক সম্পর্ক, তাই না? তো সেখানে চীন যে নতুন উদ্যোগটা নিয়েছে, অবশ্যই বাংলাদেশ সেটাতে সাড়া দিয়েছে। ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ ভারত সরকারের উপর নির্ভর করে। তারা এতে যোগ দিবে কি দিবে না, ভারতকে আহ্বান জানানো হয়েছে। এখন ভারত মনে করে আমাদেরকে পরে আহ্বান জানালে কেন, শুরুতে আমাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করলেন না কেন? তোমরা আমাদেরকে অক্সিজেন সরবরাহ করছো, কিন্তু আমাদের সঙ্গে এই দক্ষিণ এশিয়া, মানে আপনি ভারত ছাড়া দক্ষিণ এশিয়া কিন্তু ভাবতে পারেন না। দক্ষিণ এশিয়ার দেশের সমূহের সাথে আপনি একটা মানে সহযোগিতার একটা উদ্যোগ নেবেন, সেখানে ভারত থাকবে না, ভারতকে শুরুতে আহ্বান জানানো হবে না, এটা তো ভারতের আতেগা লাগতে পারে। যে তারা যেমন ভারত দেখেন RCEP যেটা করেছে, সিআর যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন
প্ল্যান, সেখানে কিন্তু ভারত এক সময় জড়িত ছিল, তবে ভারত সেখান থেকে সরে আসছে। কারণ ভারত স্বাভাবিকভাবে মনে করে দক্ষিণ এশিয়াতে আমাদের একটা ভূমিকা রয়েছে, আমরা এখানে বড় দেশ, আমাদের অনেক সকলের সাথে আমাদের সহযোগিতা রয়েছে, সকলের সাথে আমাদের বর্ডার আমরা শেয়ার করি। সেখানে ভারত ছাড়া চীন, দক্ষিণ এশিয়া কয়েকটা রাষ্ট্র, সেখানে ভারত নেই, এটা তো ভারতের একটা চিন্তার বিষয়। এখন আমরা সকলের সাথে আমাদের জাতীয় স্বার্থকে সবকিছু ঊর্ধ্বে রেখে আমরা সিদ্ধান্ত নেব। এটা এই বিষয়ে হোক, এটা অন্য কোনো বিষয় হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবো, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, আমাদের জাতীয় স্বার্থের জন্য কোনো ক্ষতি না হয়। এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো যে আমরা সেই ভারসাম্যটা বজায় রাখতে পেরেছি। নিঃসন্দেহে এটা মানে প্রশ্ন আছে। আপনি দেখবেন যে বঙ্গবন্ধু শতবার্ষিকী যে উপলক্ষে যেদিন ভারতের প্রধানমন্ত্রী উপস্থিতি ছিলেন যে অনুষ্ঠানে, সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণীটাও কিন্তু সেখানে ভিডিও বার্তায় শোনানো হয়েছে। এটা অত্যন্ত, আমি বলবো, দক্ষতার পরিচয় আমরা দিয়েছি। যে বঙ্গবন্ধুকে সকলেই স্বীকৃতি দিচ্ছে, সে যেই হোক, সেটা তো আমরা সকল জনগণ আমাদের জানা উচিত। এখানে সরকার অত্যন্ত কৌশলগতভাবে এই বিষয়টাকে মানে হ্যান্ডেল করেছে। অনেক ধন্যবাদ জনাব শমশের মুবিন চৌধুরী, সরকারের কৌশলের আপনি সাধুবাদ জানাচ্ছেন। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু ছোট মন্তব্য নেই। যেটি শমশের মুবিন চৌধুরী বলছেন, ভারতের একটু আতে ঘা লাগতেই পারে, এখানে আপনার কি পর্যালোচনা? সেই সাথে গত বছরের কথা আপনাদের সাথেই আলোচনা করেছি আমার রাজখাওন অনুষ্ঠানে, যে যখন চীনের সাথে টিকা নিয়ে আমাদের একটা যোগাযোগ হচ্ছিল, বাংলাদেশের টিকা ট্রায়াল হতে পারে চীনের টিকা, তখন আমরা দেখেছিলাম গত বছরের আগস্টে একটা হঠাৎ সফরে চলে এসেছিলেন তৎকালীন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। এখন যখন আবার গতকালই পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা এখন চীনকে আহ্বান জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যেন টিকা পেতে পারি আমরা। এখানে আসলে ভারত এরকম কোন বার্তা, কি ধরনের বার্তা পাচ্ছে যে আমরা আবার চীনের সাথে যোগাযোগ করছি? জনাব মুন্সি ফয়েজ আহমেদ। আমরা কে কি বার্তা দিচ্ছে সেগুলো শুনবো, কিন্তু সবসময় সেই বার্তার উপরে কাজ করতেই হবে এমন না। আমাদের জাতীয় স্বার্থে কাজ করব আমরা, যেটা শমশের মুবিন চৌধুরী স্যার এখনই বলছিলেন। তো সেই আমি মনে করি আমরা সেই কাজকে ভালো করছি, এবং আমার বন্ধু হিসেবে ভারত চীন সবাই সেটাকে সম্মান জানাবে, এটাই আমাদের আশা। এবং এই যে এখন যে ইয়েটা হচ্ছে, এখানে চীন যে ভারতকে আহ্বান করেনি তা নয়। কারণ আমি এটুকু বুঝি খুব ভালো করে, চীনে অনেকদিন থাকার থেকে, যে চীন যে আমাদের সাথে সম্পর্ক করছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে সম্পর্ক করছে, কিন্তু দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে বড় টার্গেট বা লক্ষ্য দেশ হচ্ছে ভারত। চীন চায় ভারতকে সাথে নিয়ে এগিয়ে যেতে, কারণ এটা যদি করতে পারে তাহলে তার একটা বড় সমস্যা মিটে যায়। তো সুতরাং এই ব্যাপারে তারা সার্বিক চেষ্টা করবে কিভাবে ভারতকে সমস্ত তাদের উদ্যোগে জড়িয়ে নিতে। যেমন আমরা দেখছি যে বিআরআই এর কথা বলা হচ্ছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেখানেও কিন্তু চীনের খুব আগ্রহ আছে ভারতকে সাথে নেওয়ার। ভারত আপাতত সেখানে যোগ দিচ্ছে না, কিন্তু আমরা আশা করব এই জিনিসটা যদি সফল হতে হয় তাহলে ভারতকে অবশ্যই সাথে আসতে হবে। যেটা শমশের মুবিন চৌধুরী স্যার বললেন যে ভারত ছাড়া তো দক্ষিণ এশিয়াকে ওইভাবে চিন্তা করা যায় না, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আর ভারত নেতৃত্বের কথা চিন্তা করে, ভারতকেও সেই জন্য সবাইকে সাথে নিয়ে এগোতে হবে। তো সেটা দুই দিক থেকেই দেখার বিষয় আছে। কিন্তু আমাদের কাজ করার, আমাদের যখন কোনো কিছু ব্যাপারে রিয়াকশন দেওয়ার ব্যাপার আছে বা রেসপন্স দেওয়ার ব্যাপার আছে, তখন আমরা করব আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে, এবং যতটা সম্ভব কাউকেই আমাদের যাতে তারা বৈরী না হয়ে যায় সেই ব্যবস্থাটা বজায় রেখে, যে আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিটা আমরা অনেক সাফল্যের সাথে এ পর্যন্ত গত কিছু বছর ধরে খুব অনুসরণ করতে পেরেছি, এবং ভবিষ্যতেও করতে পারবো, এটাই আমি আশা করছি। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ। ডক্টর হাবিব মিল্লাত এমপি, উৎপাদনের বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো। আরেকটা একটু জেনে নিই যে টিকা আসবে কতটা, কোথা থেকে, কবে, কতটা আসবে, সেটা কি এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বিষয় জানা যাচ্ছে কিনা? পররাষ্ট্র সচিব বললেন 2 সপ্তাহের আগে কোনো টিকা আসবে না, কিন্তু স্বাস্থ্য দপ্তর মহাপরিচালক বললেন আগামী মাসের প্রথম সপ্তাহেই 21 লাখ ডোজ চলে আসবে, ভারত থেকে 20 লাখ, ফাইজারের মানে অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ, ফাইজারের 1 লাখ। আমরা শুনছি রাশিয়ার ভ্যাকসিন উৎপাদন করা হবে বাংলাদেশে, পররাষ্ট্রমন্ত্রী বললেন। পরে সরকারের পক্ষ থেকে বলা হলো উৎপাদন না, এটা গোপনীয়তার চুক্তি হয়েছে। এই জায়গাটা একটু স্পষ্ট হই যে কোথা থেকে কত বা কি পরিমাণ টিকা আসবে, তার একটা কোনো গাইডলাইনও কি এখনো পর্যন্ত তৈরি হলো? আসলে এটা তো গাইডলাইনের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে চাহিদার উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচন্ড চাহিদা রয়েছে টিকার,
এবং আমরা মনে করি আমাদের দেশে প্রায় 10 কোটি মানুষ বা 8.5 কোটি মানুষকে যদি দিতে হয় 17 থেকে 20 কোটি টিকার প্রয়োজন। আমরা সেখানে চুক্তি করেছি 3 কোটি টিকার ভারতের অ্যাস্ট্রাজেনেকার সাথে, সেরাম ইনস্টিটিউটের সাথে। কিন্তু বাকি টিকারা কোথা থেকে আসবে, জেনেছিলাম ওই যেটা বলা হলো যে কোভ্যাক্স, যেটা হচ্ছে আমাদের দেশকে সহযোগিতা করার জন্য 6 কোটি তারও বেশি টিকা দেওয়ার কথা ছিল, এবং সেটা পর্যায়ক্রমে আসবে, কিন্তু কবে আসবে এটা আমরা আসলে জানি না। পৃথিবীতে এখন যে টিকাগুলো আছে তার 75% হচ্ছে 10টি ধনী দেশ ভাগাভাগি করে নিয়ে নিয়েছে তাদের জনগণের জন্য। সুতরাং আমরা ওই 25 ভাগ নিয়ে কারাকারি করছি বাকি 200টির মতো দেশ। তার মধ্যে বাংলাদেশের অবস্থান ভালো, কিন্তু আমাদের জনসংখ্যা যেহেতু 16, 17 বা 18 কোটি, আমরা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না 17 না 18 কোটি, কিন্তু আমাদের জন্য যদি 10 কোটি মানুষের জন্য 20 কোটি ডোজের দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের অন্য সোর্স কিংবা দেশে উৎপাদনের ব্যবস্থা করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এর কাজটি করার জন্য বাংলাদেশের সক্ষমতা আছে। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি সবচেয়ে বেশি রেমিডিয়েন্স আনে ম্যান পাওয়ারের সাথে সাথে, এক্সপ্যাট্রিয়েটের সাথে সাথে, কিন্তু এইটা হচ্ছে বুমিং একটা সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং বাংলাদেশের 2টা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল এবং একটি সরকারি ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠানের এই টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এখন শুরু করতে গেলে 3, 4, 5 মাস লাগতে পারে, সেটা আলাদা কথা। এবং আমরা টিকা উৎপাদন বলতে কিন্তু আমরা একদম বেসিক রিসার্চ থেকে শুরু করতে বলি নেই, বলেছি র ম্যাটেরিয়াল আসবে, প্যাকিংটা এখানে হবে, ফিলিংটা এখানে হবে, বোটলিংটা এখানে হবে, আমরা জনগণকে দিতে পারবো, এবং সেম স্ট্যান্ডার্ড এটা করা সম্ভব। আর বাকি 3-4টে ফার্মাসিউটিক্যাল আছে যারা পাইপলাইনে আছে, যাদেরকে যদি ইঙ্গিত দেওয়া হয় তাহলে 1 বছরের মধ্যে তারা তৈরি করতে সক্ষম। কিন্তু আমাদের যেহেতু সময়টি কম, সেহেতু আমাদেরকে এটা যেমন চালু রাখতে হবে, তেমনি ভাবে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে টিকাটা নিয়ে আসতে হবে। শুধু টিকা না, আমাদের আরেকটা দিকে কিন্তু নজর রাখতে হবে, অক্সিজেনের কথা। বাংলাদেশে 3টি কোম্পানি অক্সিজেন তৈরি করে থাকে, তারা এখন পর্যন্ত সেলফ সাফিসিয়েন্ট। ইন্ডিয়া থেকে 6-7 দিন হলো কিন্তু অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে, এটা বড়। এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন গুলো এখন মেডিকেল অক্সিজেনের দিকে কনভার্ট করা হয়েছে, যাতে তারা তৈরি করে মেডিকেল অক্সিজেন সাপ্লাই করে। কিন্তু এখন যেহেতু মৃত্যু একটু কমের দিকে, যদিও গত বছরের চেয়ে অনেক বেশি, যদিও এখনো শনাক্ত কিছুদিনের চেয়ে কম, তারপরে ঊর্ধ্বমুখী। আমাদের যদি এইটা বাড়তে থাকে তাহলে আমরা যে অক্সিজেন নিয়ে ভালো আছি এইটা কিন্তু ভালো থাকতে পারবো না। সুতরাং এ ব্যাপারে কিন্তু আমাদেরকে একদম কঠিন ভাবে নজর দিতে হবে এখন থেকেই, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। কারণ যেহেতু স্ট্রেন পরিবর্তন হচ্ছে, এবং যেহেতু যে ট্রিটমেন্টে, আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই, সিএমএইচ ওইখানে আইসিইউতে ইনিশিয়ালি মৃত্যু ছিল, পেশেন্টের যারা আইসিইউতে গেছে, ভেন্টিলেটরে গেছে 69%, কিন্তু বছর শেষে এবছর মার্চ মাস কিংবা তার আগে পর্যন্ত মৃত্যু নেমে এসেছিল 9%। কিন্তু এই ভেরিয়েন্ট চেঞ্জ করার কারণে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করতাম এখন বুঝতে পারছে না যে কোনটা আসলে কাজ করবে, এবং ধনন্তরী বলে আজকে কিছু নাই। সুতরাং আমাদেরকে একদিকে যেমন ভ্যাকসিন দিতে হবে অবশ্যই, দ্বিতীয়ত অক্সিজেন জোগাড় করতে হবে, তৃতীয়ত রিসার্চ করতে হবে যে আমরা যেমন বিভিন্ন ওষুধ খেলে রোগ মুক্তি হয়, এটাতেও কিছু করা সম্ভব কিনা, কিছু কিছু ইনজেকশন বা কিছু কিছু ট্যাবলেট ক্যাপসুল। নিশ্চয়ই নিশ্চয়ই ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, বিরতির পরে আপনার কাছে আরেকটু আসে। আপনি যেহেতু অক্সিজেনের প্রসঙ্গটাও তুলছিলেন, সেখানে বলছিলেন এখনই নজর দিতে হবে, কিছু কি মানে হচ্ছে কিনা, সেই নজর দেওয়ার জায়গায় কিছু কাজও হচ্ছে কিনা। আজকে গণমাধ্যমে দেখছিলাম যে যে পরিমাণ চাহিদা ঠিক সেই পরিমাণ অক্সিজেন উৎপাদন হচ্ছে, যদি চাহিদা বেড়ে যায় তাহলে আবার আমরা বিপদে পড়ে যাবো, আপনিও বলছিলেন। বিরতির পরে এসে এই আলোচনায় আসবো, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে যেটি বলে গিয়েছিলাম, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি একটু অক্সিজেনের উৎপাদনের বিষয়ে আপনিও বলছিলেন গুরুত্ব দিতে হবে, সেখানে কোনো কাজ হচ্ছে কিনা এটি একটু সংক্ষেপে জানি। আর একটা প্রশ্ন করে ফেলি একই সাথে, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন সেটি আসলে কবে নাগাদ বাংলাদেশের তৈরি ভ্যাকসিন আসতে পারে বলে আপনি আশা করছেন? প্রথম প্রশ্নটি হচ্ছে অক্সিজেন নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের ইউনিসেফ এবং বিভিন্ন সহযোগী, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা হসপিটালে অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন করার ছিল, যেখানে অক্সিজেনের তৈরি হবে, এবং সেটা আইসিইউ, অপারেটিং থিয়েটার, সিসিইউ, এইচডিইউ এখানে ব্যবহৃত হবে যেখানে দরকার। এ পর্যন্ত আমার মনে হয় অর্ধেক হয়ে ওঠেনি, এবং ইউনিসেফের 30টির মধ্যে একটি এখন পর্যন্ত হয়নি। তবে আমার নির্বাচনী এলাকায় যেহেতু আমি চেষ্টা করছি, সেহেতু আমি দেখলাম যে তারা আমাকে কথা দিয়েছে যে 1 মাসের মধ্যে তারা করে দিবে, অর্থাৎ প্রত্যেকটি জেলায় সম্ভবত অক্সিজেন হয়ে যাবে। কিন্তু তারপরে কথা থাকে যে লিকুইড অক্সিজেন যেটি সবার জন্য প্রয়োজন, যেটি নিয়ে আসা, সেই অক্সিজেনটি আমরা 3টি জায়গা থেকে সিলিন্ডার ফিল আপ ভর্তি করার কথা বলেন কিংবা এর কথা বলেন, সেগুলো আমরা 3টি থেকে পাচ্ছি মেইনলি, ছোটখাটো তো একটা আরো আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এদের সক্ষমতা না বাড়ানো হবে, কিংবা যদি কোনো কারণে কোনো একটি বড় কোম্পানি নষ্ট হয়ে যায়, এটা কলকারখানা দুদিন বন্ধই থাকতে পারে, তাহলে কিন্তু আমরা একটি সমস্যায় পড়তে যাব। এ ব্যাপারেও সরকার এখন খেয়াল করছে, এবং আশা করছি যে যদি এইভাবে চলতে থাকে আমরা কোনো সমস্যায় পড়বো না ইনশাল্লাহ। কিন্তু যদি
রোগীর সংখ্যা বেড়ে যায় কোনো কারণে, তাহলে হয়তো বা আমাদের অন্য কোনো দিকে নজর রাখতে হবে, যেহেতু ভারত থেকে আমদানি বন্ধ, আমাদেরকে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ, ভারতের অবস্থা ভালো হবে কিনা জানি না, তবে ভারতের রোগটা না ঢুকলে বেঁচে যায়, কারণ এটা সংক্রমণের হার এত বেশি আর মৃত্যুর হার এত বেশি যে বাংলাদেশে যখন ঘনবসতিপূর্ণ দেশ, তাহলে কিন্তু আমাদের দেশের সর্বনাশ হয়ে যাবে। ইতিমধ্যেই 16 বা 17 জনকে আমরা জেনেছি যে ওই অঞ্চল থেকে যারা এসছে তাদের করোনা পজিটিভ হয়েছে, স্ট্রেনটি যদি আইডেন্টিফিকেশন করা যায়নি এখন পর্যন্ত। এখন আপনি বলছিলেন যে ভ্যাকসিন আমরা কবে নাগাদ একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবো? সত্যিকার অর্থে এই যে রিসার্চে মিলিয়ন বললে কম হবে, এটা $1 বিলিয়ন বিজনেস। এই সক্ষমতা আমাদের কোনো ফার্মাসিউটিক্যাল বা কোনো প্রতিষ্ঠানের আছে আমি এখন পর্যন্ত জানি না, হয়তো বা থাকতে পারে, কিন্তু আমি জানি না। এবং সেটি কখনোই আমাদের পক্ষে আগামী 1-2 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে সেই সক্ষমতা অর্জন করা কঠিন। তবে আমরা যে কাজটি করি ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে, যে র ম্যাটেরিয়ালের 85-90% আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি, চীন থেকে নিয়ে আসি, ভারত থেকে নিয়ে আসি, ইউরোপ থেকে নিয়ে আসি, আমেরিকা থেকে নিয়ে আসি। এই ধরনের বিভিন্ন র ম্যাটেরিয়ালের যেমন গাড়িগুলো অ্যাসেম্বল করা হয়, এখানে অ্যাসেম্বল করে আমরা কিন্তু একই কোয়ালিটি সম্পন্ন ভ্যাকসিন আমরা কিন্তু জনগণকে দিতে পারি। সেটি করতে কেমন সময় লাগবে? সেই রকম ভ্যাকসিন পেতে যদি রাশিয়ার ভ্যাকসিন বলি বা চীনের ভ্যাকসিন বলি, বাংলাদেশে উৎপাদন করে সেই ভ্যাকসিন ব্যবহার করতে করতে কেমন সময় লাগতে পারে? আমাদের আমি আগেই বলেছি যে 3টি প্রতিষ্ঠান আছে যারা এতে সক্ষম, এবং ইচ্ছে করলে 1-2টি যদি কাল থেকে কাজ শুরু করে, আমার মনে হয় 4 থেকে 6 মাস ম্যাক্সিমাম তারা পারবে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত এমপি। একটা সময় বুঝতে পারলাম মোটামুটি কেমন সময় লাগতে পারে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আর একটা বিষয় একটু ছোট্ট করে যদি এটিও একটু আলোচনায় আনা সম্ভব হয়, যে এই মহামারীর মধ্যে রোহিঙ্গার ইস্যুটি একদমই আলোচনার বাইরেই মনে হয় যেন চলেই যাচ্ছে কিনা। সেখানে যেহেতু চীনের প্রতিরক্ষা মন্ত্রী আসলেন এবং আপনারাই সবসময় বলে থাকেন যে চীনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বিষয়টা নিয়ে কি কোনো কাজ হলো রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে? আমি জানি না যে এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা, কিন্তু চীন এই ব্যাপারে আমাদের সাথে যুক্ত আছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তারা উদ্যোক্তা হয়ে আমাদের ত্রিপক্ষীয় একটা উদ্যোগ শুরু করেছে, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়নি, কিন্তু এখন নানান কারণে সেটা পিছিয়ে পড়েছে। যে বিশেষ করে মিয়ানমারের বর্তমান যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেটার কারণে যে ওখানে যে কু হয়েছে, সামরিক অভ্যুত্থান ঘটেছে, তার ফলে কিন্তু বিষয়টি পিছিয়ে গেছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই না যে একেবারে বন্ধ হয়ে গেছে জিনিসটা। আমরা নিশ্চয়ই প্রত্যেকটা সুযোগেই আমাদের সরকার নিশ্চয়ই চীনের সাথে আলাপ করছেন, সুযোগ মতন মিয়ানমারের সাথেও আলাপ করছেন। একটা জিনিস মনে রাখার দরকার এখানে, যে এর আগেও দুবার মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে চলে এসেছিল এবং পরে বিতাড়িত হয়ে এসেছিল এবং পরে তাদের প্রত্যাবাসন হয়েছিল, কিন্তু দুবারই তখন কিন্তু সেনা শাসন ছিল ওই দেশে। সুতরাং সেনা শাসন নিয়ে যে প্রত্যাবাসন হবে না সেটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেখানে কিছুটা স্থিতিশীলতা না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কিছু ঘটাটা খুব সম্ভব কিনা আমার সন্দেহ আছে। তবে একটা জিনিস আছে যেটা এখানে কাজ করতে পারে ইতিবাচক ভাবে, সেটা হচ্ছে যে এই সেনা শাসকরা তারাও খুঁজছে নানান রকমের সুযোগ, যে যাতে তাদের ইমেজটা, তাদের ভাবমূর্তিটা কোনোভাবে একটু উন্নত করা যায় কিনা। তো এখন যদি তারা এখন দেখতেছে যে তারা বিভিন্নভাবে বিপদে আছে, সেই সময় যদি তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারটাকে সামনে নিয়ে এসে যদি কিছু একটা করে, তাতে আন্তর্জাতিকভাবে তাদের কোনো রকমের একটু চাপ কমে কিনা, সেই ব্যাপারে তারা চিন্তা করে দেখতে পারে। আমরা সেই বিষয়ে চীন এবং মিয়ানমারের সাথে আলাপ করেও দেখতে পারি। আমাদের স্বার্থ মূলত হচ্ছে যে রোহিঙ্গারা ফেরত যাক, সব রকমের তাদের অধিকার এবং মর্যাদা সহ তারা ফেরত যাক। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কি হলো না সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের নিশ্চয়ই। তার মানে আমরা এখানে একটা ফায়দা পেলেও পেতে পারি। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। জনাব শমশের মুবিন চৌধুরী, ছোট করে যদি আপনিও এই বিষয়ে বলতেন। আমি কোনো আশাই দেখছি না রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো সম্ভাবনা অচিরে হবে না। সহজ কথা, এটা নিয়ে কোনো কূটনৈতিক ভাষার ব্যবহার করার কোনো সুযোগ নেই, কোনো কারণে নেই। এটা নিয়ে আমি আর বেশি মন্তব্য করতে অতীতে অনেকবার বলেছি যে রোহিঙ্গা মুক্ত মিয়ানমার করার মিয়ানমারের লক্ষ্য এবং মিয়ানমারের সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র যারা, তাদেরও একই লক্ষ্য, সহযোগিতা। এখানে এটা নিয়ে কোনো আলাপ আলোচনার কোনো সুযোগ এখন নেই। আমি এই সুযোগ যদি মিল্লাতকে একটা প্রশ্ন করতে পারি, যদি জিজ্ঞেস করতে পারি, সেই যে অক্সিজেন সরবরাহ, আপনি বলছেন যদি আমাদের সংক্রমণের সংখ্যা বাড়ে তাহলে অক্সিজেনের ঘাটতি পড়তে পারে। এর মধ্যে অক্সিজেন আমদানি করার কোনো ধরনের পরিকল্পনা বা কোনো ব্যবস্থা আছে কিনা? ভারত তো করছে,
প্রয়োজনে আমরা আমাদেরও করার কোনো সেই সম্ভাবনা আছে কিনা? এটা অবশ্যই হেলথ মিনিস্ট্রি এবং ডিজি অফিস খতিয়ে দেখছে এবং তারা চেষ্টা করছে। মুশকিল হচ্ছে কি, ডিমান্ড এত বেশি যার সাপ্লাইটা ব্যালেন্স করতে পারছে না, সুতরাং কোথা থেকে কিছু আনতে হলেও সেটা কিন্তু বেশ সময় লেগে যাচ্ছে। তবে আমরা আসলে যদি আমরা একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলি, যদি আমরা মাস্ক পরি, হাত সাবান দিয়ে ভালো করে ধুই এবং যদি শারীরিক দূরত্ব বজায় রাখতে পারি এবং যারা টিকা নিয়েছি তারা যদি একটু নিয়ম কানুন মেনে চলি, তাহলে এই অক্সিজেনটা কম লাগবে কিন্তু আমাদের জন্য। জি, এটাও কিন্তু সাথে মনে সাথে রাখতে আবার হবে। ডাক্তার হাবিবুল মিলাত আপনি বলছিলেন যে ভারত থেকে আসলে মহা ঝামেলায় পড়ে যাব। ভারত থেকে যারা পণ্যবাহী শ্রমিক যারা আসছেন বা তারা যেভাবে নিয়ম নীতির অমান্য করছেন, স্বাস্থ্যবিধি অমান্য করছেন, তাতে তো আবার সেই সংকটটা রয়েই যায় যে ভারত থেকে চলে আসতে পারে, আসলে আমাদের সেই অবস্থা তৈরি হতে পারে। আমি আপনি একটু একটা মুন্সি খেয়াল ফয়জ করবেন, আহমেদ আজকে কিছু রাতে জিজ্ঞাসা করতে চান, এক কিন্তু লাইনে যদি প্রজ্ঞাপন করেন। জারি হয়েছে, কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং রাস্তায় গাড়ি ঘোড়া বেরোনো নিষেধ করা হয়েছে এবং বর্ডার কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বর্ডারে বলা হয়েছে যেগুলো পণ্যবাহী যানবাহন তারা পার হতে পারবে, তারা আসতে পারবে, এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। সুতরাং আমরা সাবধানতা হচ্ছি, কিন্তু বাংলাদেশের 3 দিকে হচ্ছে বর্ডার, একটা হচ্ছে ওপেন বর্ডার আসলে। সুতরাং ইচ্ছে করলে আমরা পুরোটা বর্ডার যে আসলে ক্লোজ করতে পারবো এটা আমাদের পক্ষে সম্ভব না আসলে। সুতরাং আমাদের সাবধান হতে হবে এবং আমাদের মেনে চলতে হবে নিয়ম কানুনগুলো, তাহলে হয়তো আমরা ভালো থাকবো। ধন্যবাদ। মুন্সি ফয়জ আহমেদ কি যেন একটু বলতে চাচ্ছিলেন আমি আপনি? বলতে চাচ্ছিলাম এই যে অক্সিজেনের ব্যাপারে বারবার আলাপ হচ্ছে, কালকে একটা আলাপ আলোচনায় আমি শুনছিলাম একজন বিশেষজ্ঞ যিনি এই ব্যাপারে জানেন, তিনি বলছিলেন যে বর্তমানে আমাদের যে আহ, আহ, উৎপাদন ক্ষমতা আছে তার 50% মতন আমরা উৎপাদন করছি। দরকার হলে আরো বেশি আমরা উৎপাদন তাড়াতাড়ি বাড়াতে পারবো। এবং তাছাড়া যেটা একসময় হাবিবুল্লাহ সাহেব বলছিলেন, প্রফেসর হাবিবুল্লাহ বলছিলেন যে যেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি হয় সেগুলোকেও কনভার্ট করা হচ্ছে। তো সেগুলো আমি মনে করি যে ইতিবাচক কতগুলো পদক্ষেপ বা চিন্তা ভাবনা সরকার কিন্তু ইতিমধ্যে সরকার চিন্তা ভাবনা করছেন। আমি আশা করব যে অল্প কিছু বৃদ্ধিতে হয়তো আমাদের সমস্যা হবে না, কিন্তু তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাখা দরকার। এই যে একটু আগে শুরুতে আমরা যেটা বলছিলাম যে প্ল্যান বি, সি এগুলো থাকা দরকার, এখন আমার মনে হয় এখন অক্সিজেনের ব্যাপারে আমাদের প্ল্যান বি, সি এগুলো তৈরি করা দরকার আছে। শুধু অক্সিজেনের ব্যাপারেই নয়, প্ল্যান বি, সি, ডি থাকা উচিত, হসপিটাল বেড, ম্যান পাওয়ার, সমস্ত কিছু মিলিয়ে। কারণ 50টি বছরে আসলে আমরা হেলথ সেক্টরের দিকে কত নিশ্চয়ই আপনাদের এই বার্তাগুলো কর্তৃপক্ষ নিশ্চয়ই আমলে নেবেন। অনেক ধন্যবাদ শমশের মুবিন চৌধুরী, মুন্সি ফয়জ আহমেদ এবং ডক্টর হাবিব মিল্লাত এমপি, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।